প্রিয় থার্ড ইয়ার স্টুডেন্টরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এক সপ্তাহ পরে তোমাদের সাথে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাসে আবার কথা হচ্ছে। গত ক্লাসে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং সাবজেক্টের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও ধারাবাহিকতা। আজকে এই চ্যাপ্টারে নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারটাকে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করেছিলাম, সেগমেন্ট এ, সেগমেন্ট বি এবং সেগমেন্ট সি। গত ক্লাসে আমরা সেগমেন্ট বি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সেগমেন্ট এ, অর্থাৎ পাবলিক অফারিং অফ সিকিউরিটিজ। আজকে প্রথম টপিক পাবলিক ইস্যু। পাবলিক ইস্যু পাবলিক লিমিটেড কোম্পানি ফাইন্যান্সিয়াল লাইফ সাইকেলের একটা ইম্পর্টেন্ট ফেজ। যখন পাবলিক লিমিটেড কোম্পানি তার ক্যাপিটাল বৃদ্ধি করতে চায়, তখন তারা পাবলিকের কাছে ফর্মাল অফার করে থাকে এবং এটা অবশ্যই কোম্পানি একটা অর্গানাইজড ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে উপস্থাপন ও সম্পাদন করে থাকে। পাবলিক লিমিটেড কোম্পানি যখন তাদের ফান্ড রাইজ করার জন্য পাবলিক বরাবর স্টক, বন্ড বিক্রির উদ্দেশ্যে ফর্মাল অফার করে থাকে, তাকেই পাবলিক ইস্যু বলে। অর্থাৎ পাবলিক ইস্যু is the sale of bonds or stock to the general public. আমাদের নেক্সট টপিক ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ আইপিও। এটি খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের, আর ফাইন্যান্সিয়াল স্টুডেন্ট হিসেবে অবশ্যই এই বেসিক কনসেপ্টগুলো আমাদের থাকতেই হবে। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। একটু খেয়াল করো এখানে লেখাটা, when a company issues ordinary share to the public for the first time, then it is known as initial public offering. অর্থাৎ কোনো কোম্পানি প্রথমবার যখন বাজারে সাধারণ শেয়ার বিক্রি করে, সেটাই আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। অর্থাৎ কোম্পানি যখন বাজারে কোনো শেয়ার প্রথমবারের মতো ছাড়ছে, তখন সেটাকে আমরা বলি আইপিও। আমরা এর আগের ক্লাসে আমরা জেনে আসছি যে আইপিওটা ছাড়া হয় হচ্ছে প্রাথমিক বাজারে, এবং এই আইপিও যখন পরবর্তীতে বিনিয়োগকারী টু বিনিয়োগকারী ট্রেড হতে থাকে, তখন সেটা চলে যায় মাধ্যমিক বাজারে, সেকেন্ডারি মার্কেটে। আর আইপিও এটা হচ্ছে প্রাইমারি মার্কেটে ট্রেড হয়ে থাকে, যেটা কোম্পানি আন্ডাররাইটারদের সহায়তায় বা ব্রোকার মধ্যস্থকারীদের সহায়তায় এটা পাবলিকের কাছে বা বিনিয়োগকারীদের কাছে ট্রেড করে থাকে। যখন কোনো পাবলিক লিমিটেড কোম্পানি তাদের ফান্ড রাইজ বা বৃদ্ধি করতে চায়, তখন বাজার হতে সরাসরি পাবলিকের কাছে আইপিওর মাধ্যমে তা কালেক্ট করতে পারে। সেক্ষেত্রে তারা, আমরা বলেছি যে আন্ডাররাইটারদের সাহায্য নিয়ে থাকে। এর বিনিময়ে আন্ডাররাইটাররা কি করে থাকে, একটা কমিশন পেয়ে থাকে। সো আমরা বলতে পারি এ কোম্পানি ফার্স্ট অফারিং অফ এ কমন স্টক to the general public is initial public offering. এখন আমরা চলে যাই নেক্সট, ফিচার্স অফ আইপিও। এই আইপিও কিছু ফিচার আমরা লক্ষ্য করি। 1 নাম্বার খেয়াল করো, ফার্স্ট অফারিং টু দ্য পাবলিক ফর ক্যাপিটাল। তার মানে কোম্পানি কি করে, তার ক্যাপিটাল সংগ্রহের জন্য, মূলধন সংগ্রহের জন্য পাবলিক কাছে প্রথমবারের মতো অফার করে থাকে এটি। সেকেন্ড, প্রাইস ফিক্সড।
এক্ষেত্রে শেয়ার মূল্যটা পূর্ব থেকে ফিক্সড করা থাকে, নির্ধারিত থাকে। আবার এই শেয়ারটাই যখন পরবর্তীতে সেকেন্ডারি মার্কেটে চলে যায় তখন কিন্তু সেটার ফিক্স থাকে না, সেটা তখন সেকেন্ডারি মার্কেটে এর প্রাইসটা ওঠানামা করতে থাকে, ফ্ল্যাকচুয়েট হতে থাকে, এবং এই হ্রাস বৃদ্ধির মাধ্যমে কিন্তু এটা ক্রয় বিক্রয় হতে থাকে। কিন্তু প্রাইমারি মার্কেটে অর্থাৎ আইপিও যখন ছাড়া হয় তখন এর প্রাইসটা পূর্ব থেকে ইস্যুকারী কোম্পানি ফিক্সড করে দেয়। 3 নম্বর পয়েন্ট, চান্স অফ সেলিং এ লোয়ার প্রাইস, অর্থাৎ প্রথমবার যখন আইপিও ছাড়া হচ্ছে তখন সাধারণত এর প্রাইসটা লো থাকে। পরবর্তীতে যখন সেকেন্ডারি মার্কেটে যায় তখন এটা চাহিদা অনুযায়ী এটার দাম বৃদ্ধি পায়, বিভিন্ন কারণে এটা ফ্ল্যাকচুয়েট করতে থাকে, বিভিন্ন ফ্যাক্টর সেখানে কাজ করে। কিন্তু আইপিও যখন ছাড়া হয় সেটা সাধারণত লোয়ার প্রাইসেই থাকে। নেক্সট পয়েন্ট, সেলিং থ্রু আন্ডাররাইটার্স। আইপিও যখন ছাড়ছে কোম্পানি তখন আমরা ঘাটতি একক, উদ্বৃত্ত এককের আলোচনা গত ক্লাসে করেছিলাম, তাই না? তো সেখানে কি উভয় পক্ষকে পরিচিতি করে দেয় মধ্যস্থতাকারী, অর্থাৎ এখানে আন্ডাররাইটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই আন্ডাররাইটারের উপস্থিতি থেকে বা দায়িত্ব নিয়ে, যেমন বিনিয়োগ ব্যাংক আন্ডাররাইটারে কাজ করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো তারা কি করে থাকে যে কোম্পানির শেয়ার বিক্রয়ের একটা দায়িত্ব নিয়ে থাকে এবং তারা পাবলিকের কাছে সেটা বিক্রি করে দেয়, এর বিনিময়ে তারা কমিশন পেয়ে থাকে। নেক্সট, ফ্লোটেশন কস্ট ফর দ্য অফারিং। ফ্লোটেশন কস্টটা কি? পাবলিক ইস্যুর ক্ষেত্রে কোম্পানিকে অবলেখ কমিশন, আইনগত কিছু খরচ আছে, নিবন্ধন ফি, বিজ্ঞাপন খরচ প্রভৃতি খরচ ইনক্লুড থাকে। এই খরচগুলোকে একত্রে বলা হয় ফ্লোটেশন কস্ট। সো আইপিও যখন করা হয় বা আইপিও যখন বাজারে ছাড়া হয়, পাবলিকের কাছে শেয়ার বিক্রয়ের জন্য যখন ছাড়া হয় তখন সেক্ষেত্রে এই ধরনের কস্টগুলো ইনক্লুড থাকে, অর্থাৎ এই আইপিওতে ফ্লোটেশন কস্ট ইনক্লুড থাকে। লাস্ট পয়েন্ট, টম্বস্টোন অ্যাডভার্টাইজমেন্ট। একটু খেয়াল করো, টম্বস্টোন অ্যাডভার্টাইজমেন্ট ওয়ার্ডটার সাথে আমরা খুব একটা পরিচিত নয়। অ্যাডভার্টাইজমেন্টটা বুঝতে পারছি যে বিজ্ঞাপন সংক্রান্ত, বাট টম্বস্টোন অ্যাডভার্টাইজমেন্টটা কি? কর্পোরেট জগতে কোনো কোম্পানি পাবলিক ইস্যু বা জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানিয়ে পত্রিকায় যে বিজ্ঞাপন দেয় সেটাই হচ্ছে টম্বস্টোন, ওটাকে বলা হচ্ছে টম্বস্টোন। তো এইখানে কি হয়, যখন আইপিওটা ছাড়া হয় তখন অবশ্যই জনগণকে জ্ঞাত করার উদ্দেশ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া প্রয়োজন হয়। সাধারণত নিউজপেপারটাতে বেশি দেওয়া হয়, আর বর্তমান ই কমার্সের যুগে কি হয়, নেটেও আমরা এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে থাকি। এটা কি বলা হয়? টম্বস্টোন অ্যাডভার্টাইজমেন্ট। এবার আমরা নেক্সট টপিকে চলে যাই, অ্যাডভান্টেজ অফ পাবলিক ইস্যু। এই পাবলিক ইস্যুর ক্ষেত্রে কতগুলো সুবিধা আমরা লক্ষ্য করে থাকি। 1 নাম্বার, স্কোপ ফর ইনক্রিজিং ক্যাপিটাল। কোম্পানি কখন পাবলিক ইস্যুতে যায়? প্রথম উদ্দেশ্যই থাকে কি, ক্যাপিটালটাকে এনরিচ করা বা ইনক্রিজ করা। তার মানে পাবলিক ইস্যু একটা স্কোপ সৃষ্টি করে দেয় ক্যাপিটালকে ইনক্রিজ করতে। 2 নাম্বার, রিডিউস প্রমোটার্স রিস্ক। তার মানে এখানে যখন প্রমোটার মানে কি, উদ্যোক্তা, কোম্পানি যখন গঠন হচ্ছে তখন কিছু সংখ্যক ব্যক্তি মিলে সংগঠনটা শুরু করে, তাদেরকে আমরা বলি প্রমোটার। তো প্রমোটার রিস্কটা
যখন শেয়ার ইস্যু করা হচ্ছে, শেয়ার যারা কিনছে তাদেরকে আমরা হচ্ছে শেয়ার হোল্ডার। আর আমরা জানি কি শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক। তার মানে এর মালিকানা যেমন বেড়ে যাচ্ছে, সাথে সাথে কি হচ্ছে প্রমোটারদের রিস্কটাও তখন কিছুটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, কমে বা কিছুটা তাদের রিস্কটা অন্যের ঘাড়ে চাপাই দিতে পারছে, তাই না? কারণ আমরা জানি যে যারা শেয়ার কিনছে তারা যতটুকু পার্সেন্টেজ শেয়ার তারা ক্রয় করছে, তারা ওইটুকু অনুপাতে মালিক হচ্ছে এবং তারা ওইটুকু পর্যন্ত রিস্ক বেয়ার করছে। তার মানে কি উল্টা দিক থেকে আমরা দেখলে চিন্তা করতে পারি কি প্রমোটারদের রিস্কটা কি হচ্ছে, রিডিউস হচ্ছে। নেক্সট পয়েন্ট, ইনক্রিজ লিকুইডিটি। তার মানে আমার তারল্যতা বৃদ্ধি পাচ্ছে। কেমন করে? কারণ আমার এখানে কি হচ্ছে, যখন পাবলিক ইস্যু হচ্ছে তখন কি হচ্ছে শেয়ার বন্ড বাজারে ছাড়ছে, আর সাথে সাথে কি হচ্ছে কোম্পানির কাছে কি চলে আসছে, ক্যাপিটাল বা ক্যাশ ফান্ড চলে আসছে, তাই না? তার মানে তার হাতে লিকুইডিটিটা চলে আসছে। নেক্সট পয়েন্ট, এক্সপানশন অফ বিজনেস। কোম্পানি যখন পাবলিক ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল সংগ্রহ করছে, খুব স্বাভাবিকভাবেই কি করছে, এই ক্যাপিটাল দিয়ে সে কি করছে, কোম্পানিতে খাটাচ্ছে, তার বিজনেসটাকে আরো এক্সপানশন করছে। ওকে, এবার নেক্সট পয়েন্ট, ইনক্রিজেস গুডউইল অফ এ ফার্ম, অফ দ্য ফার্ম। আমরা জানি কি ফার্মের ভ্যালুটা বৃদ্ধি পায় কিভাবে, যখন একটা কোম্পানির শেয়ারের মূল্যটা বৃদ্ধি পায়। ইপিএস, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার বৃদ্ধি দ্বারা বোঝায় কি ফার্মের ভ্যালু বৃদ্ধি পাচ্ছে। যখন কোম্পানি কোনো প্রতিষ্ঠান বড় হয়, অর্গানাইজেশনটা বড় হচ্ছে, বাজারে আসছে, তখন তার পরিচিতিটা বাড়ছে। আর আরেকদিকে কি হচ্ছে, যখন ভালোভাবে রান করছে, ভালো একটা ভ্যালু সৃষ্টি হচ্ছে, তখন আলটিমেটলি কি হচ্ছে, তার গুডউইলটা বাড়ছে। নেক্সট পয়েন্ট, এক্সপানশন অফ দ্য প্রসপেক্টিভ মার্কেট, সম্ভাব্য বাজার সম্প্রসারণ। এই উপরের যে দুইটা পয়েন্ট আমরা আলোচনা করলাম, এগুলো থেকে দেখো যে যখন বিজনেসটা পাবলিক ইস্যুতে যাচ্ছে তখন কি হচ্ছে, তার বিভিন্নভাবে তার বিজনেসটা প্রসারিত হচ্ছে, পরিচিত হচ্ছে, হ্যাঁ, তার একটা বাজার সৃষ্টি হচ্ছে। তার যে প্রত্যেকটা কোম্পানির টার্গেট থাকে যে আরো উপরে যাওয়া, ভালো একটা বাজার ধরা। তো এর মধ্যে দিয়ে পাবলিক ইস্যুর মধ্যে দিয়ে আলটিমেটলি তার সম্ভাব্য যে বাজার, কাঙ্ক্ষিত যে বাজার, সেটা সে ধরার চেষ্টা করছে। নেক্সট পয়েন্ট, অ্যাসেসিং ভ্যালু অফ দ্য ফার্ম, মানে ফার্মের মূল্য নির্ধারণ। এই কতক্ষণ আগে আমরা একটা পয়েন্ট আলোচনা করলাম যেখানে আমরা ভ্যালুর কথা বলেছি, তাই না? ফার্মের ভ্যালু, ফার্মে বাজারে শেয়ার ছাড়ার মাধ্যমে কিন্তু আলটিমেটলি এই ফার্মের ভ্যালুটা সবাই মূল্যায়ন করতে পারে এবং এটা রেটিংয়েও চলে আসে, তাই না? তার মানে এখানে তোমার পাবলিক ইস্যুর মাধ্যমে ফার্মের ভ্যালুটা নির্ধারিত হয় এবং আমরা একটা ইনভেস্টরও তার ইনভেস্টমেন্টে যাওয়ার সময় ফার্মের ভ্যালুটাকে জাজ করে থাকে। নেক্সট, পারপিচুয়ালিটি, তার মানে মেয়াদকাল। আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানি যখন বাজারে শেয়ার ছাড়ছে তখন এই শেয়ারের মেয়াদটা থাকে কি অসীম। কোম্পানিটা যতদিন চলতে থাকবে এর মেয়াদও সেই পর্যন্ত থাকে। লাস্ট পয়েন্ট, ইনক্রিজেস ক্রেডিট রেটিং। বাজারে আসার মধ্য দিয়ে, পাবলিক ইস্যুর মধ্যে দিয়ে কি হচ্ছে, ফার্মের দক্ষতা, তার ঋণের ক্যাপাবিলিটি কিরকম, এগুলো নির্ধারিত হয় এবং পাবলিক এবং অন্যান্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে এটা স্বচ্ছ হয়ে আসে এবং এর উপর বেস করে ক্রেডিট রেটিংটা করা হয়ে থাকে। তার মানে
ইনক্রিজেস ক্রেডিট রেটিং, যেটাকে আমরা বলছি। ওকে, আমরা এবার চলে যাই নেক্সট টপিকে, ডিসঅ্যাডভান্টেজ অফ পাবলিক ইস্যুস। এতক্ষণ আমরা শুনলাম অ্যাডভান্টেজ, এখন এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজে 1 নম্বর পয়েন্ট, ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট, আমরা কিছুক্ষণ আগে ফ্লোটেশন কস্ট সম্বন্ধে একটা ধারণা নিয়েছি, তাই না? যে ফ্লোটেশন কস্ট বলতে এই পাবলিক ইস্যু করার ক্ষেত্রে এই যে শেয়ার বাজারে যে নিয়ে আসবে, ছাড়বে, এর জন্য কি হয়, কিছু কিছু খরচ আছে। যেমন এটাকে বাজার আয়োজনে কিছু আমার ফর্মালিটিস আছে, তারপরে এটা ছাড়তে গেলে আমরা আন্ডাররাইটারদের সহায়তা লাগে, এরকম অনেকগুলো খরচ আছে, যে খরচগুলোকে আমরা বলছি ফ্লোটেশন কস্ট। মানে এই ইস্যুটাই ক্যাপিটালটা সংগ্রহ করতে গেলে আমার কিছু ছোট ছোট খরচ আছে, এই খরচগুলোকে আমরা বলছি ফ্লোটেশন কস্ট। এবং এটা আমরা নেগেটিভ ভাবে কিছু নিচ্ছি যে এটা আমার ডিসঅ্যাডভান্টেজ, যে এটার জন্য আমার কিছু বেশি পে করতে হচ্ছে, এক্সট্রা খরচ হচ্ছে, ঠিক আছে? নেক্সট, শেয়ারিং অফ কন্ট্রোল। তার মানে আমার যে প্রমোটার উদ্যোক্তা ছিল, এরা সংখ্যায় যখন কম ছিল তখন কি হচ্ছে, কন্ট্রোলিং পাওয়ার ওই কিছু সংখ্যকের হাতেই ছিল। আর যখন পাবলিক ইস্যুতে চলে যাওয়া হচ্ছে তখন আমরা বলছি কি মালিকানা বেড়ে যাচ্ছে, শেয়ার হোল্ডাররা কি হচ্ছে, কোম্পানির মালিক হয়ে যাচ্ছে, তার মানে তাদের হাতেও কিছুটা কন্ট্রোলিং পাওয়ার চলে যাচ্ছে, তার মানে শেয়ারিং অফ কন্ট্রোল। এটাও একটা আমরা প্রতিবন্ধকতা হিসেবে কখনো কখনো চিন্তা করে থাকি। নেক্সট, প্রবলেম ইন রিপোর্টিং। রিপোর্টিংটা কি করতে হয়, যে যেহেতু এটা পাবলিকের কাছে পুরোপুরি উন্মুক্ত হয়ে যায়, ওপেন হয়ে যায়, সো এর যে প্রত্যেক বছর বা একটা নির্দিষ্ট মেয়াদ পর পর আমার ফার্মের কি অবস্থায় আছে, এর অ্যাসেট, লায়াবিলিটিস, খরচ, আয়, এগুলো কিরকম অবস্থায় আছে, এগুলো প্রেজেন্ট করতে হয়, উপস্থাপন করতে হয়। তার মানে এগুলো তৈরি করা, এগুলো ক্ষেত্রে আমরা মনে করি যে এটা একটা প্রতিবন্ধকতা, যেটা আমার ওপেন হয়ে যাচ্ছে এক। দ্বিতীয়ত, এটার জন্য আমার অনেক কস্ট বেয়ার করতে হয়। নেক্সট, ইনক্রিজড অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ জবাবদিহিতাও এক্ষেত্রে বাড়তে থাকে। যেহেতু আমরা বলছি যে শেয়ার হোল্ডার মানে কোম্পানির মালিক সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে আমার কাজের, ফার্মের কাজের ক্ষেত্রে কেন হচ্ছে, কি হচ্ছে, এগুলো আমার জবাবদিহিতা করতে হচ্ছে অধিক সংখ্যকের কাছে, পাবলিকের কাছে টোটালি আমাকে এখানে প্রেজেন্ট করতে হচ্ছে যে আমার ফার্মের কি অবস্থা, কেন এই অবস্থা, কিভাবে আমি ফান্ড বাড়াতে পারি, কিভাবে আমি নতুন কোনো কৌশল ইনভেস্টমেন্টে যাচ্ছি, কেন যাচ্ছি, বিভিন্ন বিভিন্ন আমার অ্যাকাউন্টেবিলিটি এখানে সৃষ্টি হয়ে যায়। নেক্সট পয়েন্ট, রিডাকশন অফ শেয়ার প্রাইস ইন efficient market. Reduction of share price in inefficient market. এখানে একটু ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও, efficient market হবে না, হবে inefficient market, ঠিক আছে? মানে অদক্ষ বাজার। দক্ষ বাজারে সাধারণত সবকিছু নিয়ম কানুন মেনে চললে, যদি আমার কোম্পানির অবস্থা ভালো থাকে, তাহলে আলটিমেটলি শেয়ার প্রাইস বাড়ার একটা সাধারণ একটা ধারা থাকে। হ্যাঁ, সবকিছু যদি আদার্স ফ্যাক্টরগুলো যদি পজিটিভে থাকে বা স্বাভাবিক থাকে, তাহলে দেখা যায় যে যদি আমার কোম্পানি ভালোভাবে গোস করে, রান করে, তাহলে শেয়ার প্রাইসটা ঊর্ধ্বমুখীতেই থাকে বা খুব একটা বেশি ফ্ল্যাকচুয়েট করে না। বাট যদি ইনএফিশিয়েন্ট মার্কেট হয়, সেক্ষেত্রে কিন্তু আমার সবকিছু ফলে থাকলেও অনেক সময় দেখা যায় শেয়ার প্রাইসটা ফল্ট করতে পারে। লাস্ট পয়েন্ট, increase administrative expense. শেয়ারহোল্ডারদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন ধরনের খরচ বৃদ্ধি পায়, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বৃদ্ধি পায়, যেমন মেইনটেনিং অফ শিডিউল অফ শেয়ার হোল্ডার্স, শেয়ার ট্রান্সফার রেকর্ড, ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড,
এই ধরনের তারপরে বিভিন্ন ধরনের মিটিং অ্যারেঞ্জ, বিভিন্ন ধরনের এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বৃদ্ধি পেয়ে থাকে। ওকে, তো আমরা এবার চলে যাই আমাদের নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে স্টেপস অফ পাবলিক ইস্যু বা স্টেপস ফলোড ইন আইপিও বা প্রসেস অফ পাবলিক ইস্যু। ঠিক আছে, তার মানে যদি আমরা টপিকটা বিভিন্নভাবে আসতে পারি, তো আমরা একটাকে বেস করে করি, যেমন পাবলিক ইস্যু প্রসেস। প্রসেস বলতে আমরা কি বুঝি, যে ধারাবাহিকভাবে কতগুলো ধাপে ধাপে কাজটা সম্পাদন করা। পাবলিক ইস্যু আমরা বলেছি কি, যে পাবলিক ইস্যু কি, যে কোম্পানি যখন তার ফান্ডটা বাড়াতে চায়, সরাসরি পাবলিকের কাছে গিয়ে তার শেয়ার বা বন্ড বিক্রি করে ফান্ড কালেক্ট করে, তখন সেটাকে আমরা বলছি কি পাবলিক ইস্যু। এখন এই পাবলিক ইস্যু এটাও একটা কতগুলো স্টেপের মাধ্যমে আগাতে থাকে। এখানে খেয়াল করো, এখানে 7টা স্টেপ উল্লেখ করা হয়েছে। 1 নম্বর স্টেপ, ডিসিশন অ্যান্ড অ্যাপ্রুভাল। এটা হচ্ছে ফার্স্ট বা ইনিশিয়াল স্টেপ পাবলিক ইস্যুর জন্য। এখানে বোর্ড অফ ডিরেক্টর যারা তার ডিসিশন নেয় কি পরিমাণ তাদের মূলধন প্রয়োজন, এখন কোন উৎস থেকে সংগ্রহ করবে। যদি তারা শেয়ার বা বন্ড ছেড়ে ফান্ড কালেক্ট করতে চায়, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে কি তার ডিসিশন নেবে, তারা কোন উৎস থেকে নেবে, কি পরিমাণ নেবে। তারপর এটা অ্যাপ্রুভ করার জন্য বা এটা নিজেদের মধ্যে একটা মিটিং করে এটা নিজেদের মধ্যে একটা সিদ্ধান্তে আসে। সেকেন্ড পয়েন্ট, বিলিং রেজিস্ট্রেশন স্টেটমেন্ট। আমরা জানি বাজারে যখন শেয়ার বন্ড ছাড়তে হয়, তখন অথরিটি দ্বারা এখানে শেয়ার বাজারে আসে। তো শেয়ার বাজার অথরিটি কারা বা কে? বিএসইসি, মানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তার মানে এদের রুলস রেগুলেশন ল অনুযায়ী কোম্পানি তার ফান্ড কালেক্ট করার জন্য শেয়ার বাজারে আসবে। তাহলে অবশ্যই তাকে কিছু ফর্মালিটি সেক্ষেত্রে মেনটেন করতে হবে। ফার্স্টে কি করতে হবে, রেজিস্ট্রেশন স্টেটমেন্টটা ফিল আপ করতে হবে। নেক্সট পয়েন্ট, সিকিউরিং অ্যাপ্রুভাল অফ এসইসি, মানে সিকিউরিটি এক্সচেঞ্জ দ্বারা এটা অ্যাপ্রুভ করতে হবে। তারা যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে রেজিস্ট্রেশন স্টেটমেন্টটা জমা দিয়েছে, সেটা তারা খতিয়ে দেখবে, দেখে তারা যদি মনে করে যে হ্যাঁ এরা বাজার থেকে ফান্ড কালেক্ট করতে পারবে বা ফান্ড কালেক্টের জন্য তারা অ্যাবল, তাহলে তারা বিএসইসি কি করবে, তাদের অ্যাপ্রুভ দেবে। The next point, selection of investment bank. যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে, যখন বাজার থেকে ক্যাপিটাল সংগ্রহ করতে যাবে, তখন কি করতে হবে, তার মধ্যস্থকারীর প্রয়োজন হবে। আন্ডার রাইটারের কাজ করবে কি? তো ইনভেস্টমেন্ট ব্যাংক সাধারণত আন্ডার রাইটিং এর কাজগুলো করে থাকে। এর বিনিময়ে তারা একটা কমিশন গ্রহণ করে থাকে, দিয়ে তারা কি করে, তার কোম্পানির আর কি কোম্পানির শেয়ারগুলো বাজারে বিক্রি করার দায়িত্ব নেয়। নেক্সট, ডিসক্লোজার অফ প্রসপেক্টাস। এখন বাজারে যখন ছাড়বে, তখন এটা তো জানাতে হবে, পাবলিককে জানাতে হবে। এটার জন্য আমার কি দরকার, প্রসপেক্টাস দরকার। প্রসপেক্টাসের মধ্যে ডিটেইল সিকিউরিটি ইস্যু সম্পর্কে উল্লেখ থাকে বা ইনক্লুড থাকে, যেমন formation of the company, financial condition, introduction of the directors, value of share, name of the underwriters, এগুলো সবকিছু এই প্রসপেক্টাসের মধ্যে উল্লেখ থাকে, যা থেকে বিনিয়োগকারী একটা স্বচ্ছ ধারণা পেয়ে থাকে। নেক্সট পয়েন্ট, অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন।
বিনিয়োগকারীর কাছে আমি ইনফরমেশন বা কোম্পানি অবলেখকদের সহায়তায়, আন্ডাররাইটারদের সহায়তায়, ইনভেস্টমেন্টের সহায়তায় এগুলো ইনফরমেশনগুলো পাবলিকের সামনে তুলে ধরলো। এখন এখান থেকে বিনিয়োগ করতে যারা আগ্রহী তারা কি করবে, আমাকে বা বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে কিছু অ্যাপ্লিকেশন জমা দিবে। লাস্ট পয়েন্ট, সিলেকশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ফাইনাল ইস্যুস। এখন অনেক অ্যাপ্লিকেশন থাকবে, তার মধ্যে থেকে আমার অর্থাৎ কোম্পানির টার্গেটকৃত অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন আমরা গ্রহণ করব যেখান থেকে আমরা ক্যাপিটাল সংগ্রহ করব। এটা হচ্ছে আমাদের ফাইনাল সিলেকশন। এবং ফাইনালি কি করা হবে, অ্যালটমেন্ট লেটার ইনভেস্টরদের কাছে পৌঁছানো হবে যে তারা আমার কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারে এবং তার ফান্ড আমরা গ্রহণ করছি। এই হচ্ছে আমাদের পাবলিক ইস্যুর স্টেপ সমূহ। তো স্টুডেন্টরা, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।